বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আরআরবি এনটিপিসি পরীক্ষা প্রস্তুতির জন্য আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলি আগামী শিফটের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আমরা গত ক্লাসগুলিতে যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি সে ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসছে, তাই আজকের যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলিও তোমাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তো চলো ক্লাসটি শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, নিচের কোন ভারতীয় মহিলা প্রথম বুকার পুরস্কার জিতেছিলেন? অনিতা দেশাই, অমৃতা প্রীতম, সরোজিনী নাইডু, অরুন্ধতী রায়। তাহলে কোন ভারতীয় মহিলা প্রথম বুকার পুরস্কার জিতেছিলেন? ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ার আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসেছিল। তো এই প্রশ্নের উত্তরটি হবে অপশন ডি, অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার পুরস্কার জিতেছিলেন, এবং এর সাথে অবশ্যই মনে রাখবে 1997 সালে দ্য গড অব স্মল থিংস এই উপন্যাসের জন্য কিন্তু অরুন্ধতী রায় বুকার পুরস্কার লাভ করেছিলেন। তাহলে দি গড অব স্মল থিংস এই বইটির নাম কিন্তু অবশ্যই মনে রাখবে। এই উপন্যাসটির জন্যই কিন্তু অরুন্ধতী রায় বুকার পুরস্কার জিতেছিলেন 1997 সালে। পরের প্রশ্ন দেখো, নিচের কোন প্রধানমন্ত্রী আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন? ইন্দিরা গান্ধী, পিভি নরসিংহ রাও, ডক্টর মনমোহন সিং, ভিপি সিং। তাহলে কোন প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন? এখানে অপশন সি, ডক্টর মনমোহন সিং হবে সঠিক উত্তর। ডক্টর মনমোহন সিং 16 সেপ্টেম্বর 1982 থেকে 14 জানুয়ারি 1985 পর্যন্ত ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের 15তম গভর্নর, এবং তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন, তাই অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, আগ্রা শহরটি কে স্থাপন করেন? আলম শাহ, সিকান্দার লোদি, বহলুল লোদি, ইব্রাহিম লোদি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সিকান্দার লোদি। আগ্রা শহরটি সিকান্দার লোদি স্থাপন করেছিলেন। তোমাদের মুঘল আমলে যে সমস্ত স্থাপত্য এবং শহর প্রতিষ্ঠিত হয়েছিল সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবেই। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। স্থানীয় বায়ুপ্রবাহ লু গ্রীষ্মকালে নিচের কোন রাজ্যে দেখা যায়? তাহলে লু নামক যে স্থানীয় বায়ুপ্রবাহ গ্রীষ্মকালে নিচের কোন রাজ্যে দেখা যায়? তেলেঙ্গানা, রাজস্থান, আসাম, মহারাষ্ট্র। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, রাজস্থান হবে সঠিক উত্তর। এই লু এক প্রকার শুষ্ক গরম স্থানীয় বায়ুপ্রবাহ যা মে জুন মাসে উত্তর ভারতে বিশেষ করে রাজস্থানে কিন্তু দেখা যায়, তাই অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, শেরশাহ সুরির সমাধি কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রি, দিল্লি, সাসারাম, আগ্রা। শেরশাহ সুরির সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, সাসারাম। বিহারের সাসারামে শেরশাহ সুরির সমাধি অবস্থিত। এর পাশাপাশি এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বন্ধুরা, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো দেখো, শেরশাহ সুরির আসল নাম ছিল ফরিদ খাঁ, এটিও পরীক্ষায় প্রশ্ন আসে, অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। কাবুলিয়ত ও পাট্টা প্রথা প্রচলন করেছিলেন শেরশাহ। ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থারও প্রবর্তন তিনি করেছিলেন, এবং শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। এই প্রশ্নটিও পরীক্ষায় আসে। তাহলে শেরশাহের হিন্দু সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর। এবং শেরশাহ প্রচলিত স্বর্ণ মুদ্রা আশরাফি এবং রৌপ্য মুদ্রা রুপি নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে শেরশাহ প্রচলিত স্বর্ণ মুদ্রা আশরাফি এবং রৌপ্য মুদ্রা রুপি নামে পরিচিত ছিল। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকেও কিন্তু পরের শিফটে প্রশ্ন আসার চান্স রয়েছে। চলো পরের প্রশ্নটি দেখে নিই। লাহোরে অবস্থিত শালিমার গার্ডেন এবং কাশ্মীরের স্থাপত্যগুলি কোন যুগে নির্মিত? মুঘল, ব্রিটিশ, সুলতানি, শিখ। কোন অপশনটি সঠিক হবে? লাহোরে অবস্থিত শালিমার গার্ডেন এবং কাশ্মীরের স্থাপত্যগুলি কোন যুগে নির্মিত হয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মুঘল যুগে লাহোরে অবস্থিত শালিমার গার্ডেন এবং কাশ্মীরের স্থাপত্যগুলি নির্মিত হয়েছিল। এখানে দেখো বন্ধুরা, লাহোরে অবস্থিত শালিমার গার্ডেন 1641-42 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেন, এবং এখানে দেখো শ্রীনগরের যে শালিমার বাগ এটি 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন। তাহলে শালিমার গার্ডেন এবং শালিমার বাগ এই দুটি কিন্তু আলাদা, অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন দেখো,
এবারের প্রশ্ন, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? ইনসুলিন, অক্সিটোসিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ইনসুলিন। ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়। নেক্সট কোশ্চেন দেখো, পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? চারকুলা, ভারতনাট্যম, কত্থক, কথাকলি, কোন অপশনটি সঠিক হবে? পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এখানে অপশন সি, কত্থক হবে সঠিক উত্তর। পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন দেখো, আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? 1 এপ্রিল 1945, 21 এপ্রিল 1930, 1 এপ্রিল 1925, 1 এপ্রিল 1935, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1 এপ্রিল 1935। 1 এপ্রিল 1935 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। এর পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত এবং ভারতের রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। এই সঞ্জয় মালহোত্রা হলেন 26তম তথা বর্তমান গভর্নর। এর পরের প্রশ্নটি দেখো, ভারতে আম্রবৃষ্টির ঘটনা কোন ঋতুর সাথে যুক্ত? আম্রবৃষ্টি ভারতে যে ঘটে সেটি কোন ঋতুর সাথে যুক্ত? গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে গ্রীষ্ম। আম্রবৃষ্টির ঘটনা গ্রীষ্ম ঋতুর সাথে যুক্ত। এর পাশাপাশি মনে রাখবে, ভারতে আম্রবৃষ্টি সাধারণত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত স্থায়ী হয়। দক্ষিণ পশ্চিম ভারতে বিশেষ করে কেরালা ও কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে এই বৃষ্টিপাত বেশি দেখা যায়। তাহলে কেরালা ও কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে এই আম্রবৃষ্টি কিন্তু বেশি দেখা যায়। পরের প্রশ্ন, হায়দ্রাবাদে অবস্থিত চারমিনার কে নির্মাণ করেন? আসাফ জাহ, মুহাম্মদ কুলি কুতুব শাহ, আলাউদ্দিন খলজি, মুহাম্মদ বিন তুগলক। চারমিনার কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মুহাম্মদ কুলি কুতুব শাহ। হায়দ্রাবাদে অবস্থিত চারমিনার নির্মাণ করেছিলেন মুহাম্মদ কুলি কুতুব শাহ। অপশন বি হবে সঠিক উত্তর। বাবরের আত্মচরিত বাবরনামা কোন ভাষায় রচিত? কুর্দি, পাস্তু, উর্দু, তুর্কি, কোন ভাষায় বাবরের আত্মচরিত বাবরনামা রচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, তুর্কি। এবং এর পাশাপাশি অবশ্যই মনে রাখবে, এই বাবরনামা তুজুক ই বাবুরি নামেও কিন্তু পরিচিত। বাবরের আত্মচরিত বাবরনামা তুজুক ই বাবুরি নামেও পরিচিত এবং এটি তুর্কি ভাষায় রচিত। পরের প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়? প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়? দেখো এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 28শে আগস্ট 2014। 2014 সালের 28শে আগস্ট প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, এবারের প্রশ্ন, নিচের কোন সরকারি কোম্পানি ভারতে স্টিল প্ল্যান্ট পরিচালনা করে? তাহলে কোন সরকারি কোম্পানি ভারতে স্টিল প্ল্যান্ট পরিচালনা করে? গেইল, HSL, সেইল, DVC। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি, সেইল হবে সঠিক উত্তর। সেইল কোম্পানি ভারতে স্টিল প্ল্যান্ট পরিচালনা করে এবং এর পাশাপাশি মনে রাখবে, সেইলের পুরো নাম হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? তাহলে নিচের কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পারঅক্সাইড, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, নাইট্রাস অক্সাইড হবে সঠিক উত্তর। নাইট্রাস অক্সাইড গ্যাসটি লাফিং গ্যাস হিসেবেও কিন্তু পরিচিত। পরের প্রশ্ন দেখো, ভারত সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? বিভিন্ন বছরে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। পদ্মবিভূষণ, ভারতরত্ন, অশোক চক্র, পদ্মশ্রী, কোন অপশনটি সঠিক হবে? তাহলে কোনটি ভারত সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার? বন্ধুরা, এখানে অপশন বি, ভারতরত্ন হবে সঠিক উত্তর। ভারত সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। এর পাশাপাশি এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, ভারতরত্ন পুরস্কার 2রা জানুয়ারি 1954 সালে চালু হয়। এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। তাহলে 1954 সালে 2রা জানুয়ারি কিন্তু এটি চালু করা হয়। 1954 সালে প্রথম ভারতরত্ন প্রাপকরা হলেন সি রাজাগোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। এই 3 জনের নাম অবশ্যই মনে রাখবে। এই 3 জন কিন্তু প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। এবং এর সাথে মনে রাখবে বন্ধুরা, 2024 সালে মোট 5 জন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল।
এখান থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসতে পারে, তাই এই 5 জন ব্যক্তির নাম অবশ্যই মনে রাখবে। তাহলে 2024 সালে যে 5 জন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন এরা হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, তিনি মরণোত্তর এ পুরস্কার পেলেন। লালকৃষ্ণ আদবানি, এরপরে ভারতের নবম প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও মরণোত্তর, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং মরণোত্তর এবং ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। এই 5 জন ব্যক্তি 2024 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন দেখো, এবারের প্রশ্ন, বৈরাম খাঁর পুত্র কে, যিনি আকবরের দরবারে একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন? তাহলে বৈরাম খাঁর পুত্র নাম কি, যিনি আকবরের দরবারে একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন? দেখো 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ আব্দুর রহিম খান ই খানান হবে সঠিক উত্তর। বৈরাম খাঁর পুত্র আব্দুর রহিম খান ই খানান আকবরের দরবারে কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এবারের প্রশ্ন দেখো, উত্তরের বৃহৎ সমভূমিতে কোন মৃত্তিকা দেখা যায়? পলল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লাল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ পলল মৃত্তিকা হবে সঠিক উত্তর। উত্তরের বৃহৎ সমভূমিতে পলল মৃত্তিকা দেখা যায়। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এবং এখানে মনে রাখবে, সিপাহী বিদ্রোহের পরে 1858 খ্রিস্টাব্দে এই গভর্নর জেনারেলের পদ কিন্তু ভাইসরয় পদে পরিবর্তিত হয় এবং ভারতের প্রথম ভাইসরয়ও কিন্তু ছিলেন এই লর্ড ক্যানিং। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1928 সালের বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বল্লভভাই প্যাটেল। 1928 সালের বারদৌলি সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছিলেন এবং এই বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেওয়ার পরেই কিন্তু বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হয়েছিলেন। পরের প্রশ্ন, কোন নদীর উপর ইন্দিরা সাগর বাঁধ নির্মিত? গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী, কোন অপশনটি সঠিক হবে? কোন নদীর উপর ইন্দিরা সাগর বাঁধ নির্মিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি কাবেরী। কাবেরী নদীর উপর ইন্দিরা সাগর বাঁধ নির্মিত। পরের প্রশ্ন, ডান্ডিয়া কোন ভারতীয় রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, আসাম। তাহলে ডান্ডিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি গুজরাট। গুজরাট রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য হলো ডান্ডিয়া। বন্ধুরা, তোমাদের প্রত্যেকটি শিফটেই কিন্তু এই লোকনৃত্য সম্পর্কিত প্রশ্ন আসছে, তাই এই বিষয়টি তোমরা দেখে যাবে। এই বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্লাস করানো হয়েছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। সেখানে কিন্তু প্রচুর যে লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য সেগুলি কভার করা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, কোন ঘটনার জন্য জলের মধ্যে একটি কাঠি ডোবালে সেটি বাঁকা দেখায়? যখন জলের মধ্যে একটি কাঠি ডোবানো হয় বা কোনো চামচ ডোবানো হয় তাহলে সেটিকে বাঁকা দেখায়, এটি কোন কারণে? আলোর প্রতিফলন, আলোর বিচ্ছুরণ, আলোর প্রতিসরণ, আলোর বিক্ষেপণ, কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি আলোর প্রতিসরণ হবে সঠিক উত্তর। আলোর প্রতিসরণের জন্য জলের মধ্যে একটি কাঠি ডোবালে সেটি বাঁকা দেখায়। এর পরের প্রশ্ন দেখো, ফসল কাটার উৎসব পোঙ্গল ড্যাশকে উৎসর্গ করা হয়? অপশনে কি রয়েছে? সূর্য দেবতা, দেবী সরস্বতী, আগুনের ঈশ্বর, দেবী গঙ্গা। তাহলে কোন দেবতাকে উৎসর্গ করে ফসল কাটার উৎসব পোঙ্গল এই উৎসবটি পালন করা হয়? এখানে অপশন এ সূর্য দেবতা হবে সঠিক উত্তর। ফসল কাটার উৎসব পোঙ্গল সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এরপরের প্রশ্নটি দেখো, মায়োপিয়া আক্রান্ত কোনো ব্যক্তির দৃষ্টি সংশোধনের জন্য কোন ধরনের লেন্স প্রয়োজন? অপসারী লেন্স, বাইফোকাল লেন্স, গোলাকার লেন্স, অভিসারী লেন্স, কোন অপশনটি সঠিক হবে? মায়োপিয়া আক্রান্ত কোনো ব্যক্তির দৃষ্টি সংশোধনের জন্য কোন ধরনের লেন্স প্রয়োজন? এখানে বন্ধুরা অপশন এ অপসারী লেন্স বা অবতল লেন্স। এখানে কিন্তু অপশনে অবতল লেন্সও থাকতে পারে অপসারী লেন্স না থেকে। তাহলে অপসারী লেন্স বা অবতল লেন্স মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধনের জন্য ব্যবহার করা হয়।
পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম শিল্পনীতি পাশ করা হয় কত সালে? 1948, 1949, 1946, 1947। তাহলে ভারতের প্রথম শিল্পনীতি পাশ করা হয় কত সালে? এখানে অপশন এ 1948 সাল হবে সঠিক উত্তর। ভারতের প্রথম শিল্পনীতি পাশ করা হয় 1948 সালে। নেক্সট কোশ্চেন দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, ভারতে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কবে কার্যকর করা হয়েছিল? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কবে কার্যকর হয়েছিল? এখানে অপশন বি 1 জুলাই 2017 হবে সঠিক উত্তর। 2017 সালের 1 জুলাই ভারতে পণ্য ও পরিষেবা কর জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কার্যকর করা হয়েছিল। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশনটি সাইট্রিক অ্যাসিড হবে সঠিক উত্তর। কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। নিচের কোনটি ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়? দাঁত, রক্ত, পিত্ত, রক্তরস। তাহলে কোনটি ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়? এখানে অপশন এ দাঁত হবে সঠিক উত্তর। আমাদের মানব শরীরের যে দাঁত রয়েছে এই দাঁত ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়। পরের প্রশ্ন দেখো, ডান্ডি মার্চের মাধ্যমে কোন আন্দোলনের সূচনা ঘটে? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, চম্পারণ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, কোন অপশনটি সঠিক হবে? ডান্ডি মার্চের মাধ্যমে কোন আন্দোলনের সূচনা ঘটে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অসহযোগ আন্দোলন। 1930 সালের 12ই মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে লবণ মার্চ, যাকে ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ নামেও ডাকা হয়, এই ডান্ডি মার্চের মাধ্যমে অসহযোগ আন্দোলনের সূত্রপাত ঘটে। এবং এই ডান্ডি মার্চ কবে সূচনা ঘটে এই ডান্ডি মার্চের? এটি কিন্তু অবশ্যই মনে রাখবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে 1930 সালের 12ই মার্চ। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। 1942 সালে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠায়? মার্গারেট থ্যাচার, উইনস্টন চার্চিল, বেঞ্জামিন ডিসরায়েলি, রবার্ট ওয়ালপোল। তাহলে 1942 সালে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠায়? এখানে অপশন বি উইনস্টন চার্চিল হবে সঠিক উত্তর। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ক্রিপস মিশনকে 1942 সালে ভারতে পাঠিয়েছিল। পরের প্রশ্ন, প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর জন্য ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টি হতে দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর জন্য ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টি হতে দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি তামিলনাড়ু। তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর জন্য কিন্তু শীতকালে বৃষ্টি হতে দেখা যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন করটি কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে না? তাহলে নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে না? দেখো চারটে এখানে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি পেশা কর এবং স্ট্যাম্প শুল্ক, এই করটি কিন্তু কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে না। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নিই, কোন ভারতীয় 2014 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন? কৈলাস শতার্থী, মালালা ইউসুফজাই, সঞ্জীব চতুর্বেদী, অংশ গুপ্তা। তাহলে কোন ভারতীয় 2014 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কৈলাস শতার্থী। কৈলাস শতার্থী 2014 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন। পরের প্রশ্নটি দেখে নাও কি রয়েছে। মানুষের শরীরের কোষে ড্যাশ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়? তাহলে মানুষের শরীরের কোষে কতটি ক্রোমোজোম পাওয়া যায়? 21 জোড়া, 22 জোড়া, 23 জোড়া, 20 জোড়া, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি 23 জোড়া হবে সঠিক উত্তর। মানুষের শরীরের কোষে 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যায়। এরপরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। কোন কমিটির সুপারিশ অনুসারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে ভারতে কোন কমিটির সুপারিশ অনুসারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল? রাজেন কৃষ্ণান কমিটি, শ্রীকৃষ্ণ কমিটি, ফেরওয়ানি কমিটি, ভেঙ্কটাচলিয়া কমিটি, কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি ফেরওয়ানি কমিটি হবে সঠিক উত্তর। ফেরওয়ানি কমিটির সুপারিশ অনুসারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, প্রখ্যাত নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদ কোন নৃত্যের সাথে যুক্ত? ভারতনাট্যম, কথাকলি, কত্থক, ওডিসি, কোন অপশনটি সঠিক হবে?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে ভারতনাট্যম। প্রখ্যাত নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদ ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের সাথে কিন্তু যুক্ত। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে? অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি অধ্যায় 4 বা পার্ট 4। তাহলে ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ে বা পার্ট 4-এ নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি মনে রাখবে 36 থেকে 51 নং অনুচ্ছেদে এই নির্দেশমূলক নীতিগুলি সম্পর্কে কিন্তু বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তাহলে 36 থেকে 51 নং অনুচ্ছেদ। এরপরের প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বেহালা, তবলা, বাঁশি, ড্রাম, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি বাঁশি হবে সঠিক উত্তর। হরিপ্রসাদ চৌরাশিয়া যে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেটি হলো বাঁশি। নেক্সট কোশ্চেন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন ভারতীয় রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ? মিজোরাম, গোয়া, কেরালা, লাক্ষাদ্বীপ, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি কেরালা হবে সঠিক উত্তর। 2011 সালের জনগণনা অনুযায়ী কেরালা রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ। এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, কেরালা রাজ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি ছিল, যা ছিল 93.91%, এবং এরপরে ছিল লাক্ষাদ্বীপ 92.28%, এবং তৃতীয় স্থানে রয়েছে মিজোরাম 91.58%। চলো পরের প্রশ্নটি দেখে নাও কি রয়েছে। নিম্নলিখিত কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? ফ্রান্স, ইংল্যান্ড, জাপান, চীন, কোন অপশনটি সঠিক হবে? তাহলে কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? এখানে অপশন সি জাপান হবে সঠিক উত্তর। জাপান কিন্তু রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। এখানে মনে রাখবে নিরাপত্তা পরিষদ মূলত 5টি স্থায়ী সদস্য নিয়ে গঠিত। এই 5টি স্থায়ী সদস্য হলো চীন প্রজাতন্ত্র, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটিশ যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাই অপশন সি জাপান হবে সঠিক উত্তর। জাপান কিন্তু রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। পরের প্রশ্ন, কোন দিন ভারতে ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয়? 21শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি, কোন অপশনটি সঠিক হবে? ভারতে ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 25শে জানুয়ারি। ভারতে 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয়। কোন বছরে ভারতের জাতীয় সঙ্গীত প্রথমবার গাওয়া হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে? 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ 1911 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। 1911 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় সঙ্গীত প্রথমবার গাওয়া হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে। 1911 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জাতীয় সঙ্গীত প্রথমবার গাওয়া হয়। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিক, জেনেভা, ব্রাসেলস, ভিয়েনা, কোন অপশনটি সঠিক হবে? ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেকের সদর দপ্তর অবস্থিত। ভারতীয় পতাকার নকশা তৈরির জন্য কে জনপ্রিয়? মহাত্মা গান্ধী, পিঙ্গালি ভেঙ্কাইয়া, বালগঙ্গাধর তিলক, লালা হংসরাজ। তাহলে ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরির জন্য কে জনপ্রিয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকার নকশা তৈরির জন্য পিঙ্গালি ভেঙ্কাইয়া খুবই জনপ্রিয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।